আসসালামু আলাইকুম। টাইম অফ মানির ৬ নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ২১ নম্বর থেকে ২৫ নম্বর পর্যন্ত মোট ৫টি অঙ্ক নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই অঙ্কের ডাকটি নিচে দেখতে পাচ্ছেন। ২১ নম্বর অঙ্কে বলা হয়েছিল এটি ২০১৬ সালের ফিনান্স বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে বিবিএ ফার্স্ট ইয়ার আসছিল। বলা আছে যে ইউর ফাদার কমিটেড টু প্রেজেন্ট এ কার অন ইউর গ্র্যাজুয়েশন আফটার 7 ইয়ার্স ফ্রম নাও। অর্থাৎ এখন থেকে ৭ বছর পরে তোমার বাবা তোমাকে একটি গাড়ি উপহার দিবে যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখন, ঠিক আছে? অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে তোমাকে একটা গাড়ি উপহার দিবে। কয় বছর পরে? ৭ বছর পরে, আফটার 7 ইয়ার্স ফ্রম নাও। এখন থেকে ৭ বছর পরে। তার মানে আমরা এর আগে অর্থাৎ ৫ নম্বর ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেম ওই অঙ্কগুলাই এখানে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে? সেম একই অঙ্ক, মানে সবকিছু একই, মানে ভাষাগুলো সব এক, ঠিক আছে? অর্থাৎ আমার বাবা আমাকে ৭ বছর পরে একটি গাড়ি দিবে যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে ৭ বছর পরে। দ্য কার উইল কস্ট, গাড়িটার দাম হবে তখন ৩৫ লক্ষ টাকা অ্যাট দ্যাট টাইম, সেই সময়। তার মানে এই ৩৫ লক্ষ টাকা কিন্তু আমাদের ৭ বছর পরে এটা গাড়ির দাম। তাহলে আমরা বলতে পারি যে এই ৩৫ লক্ষ টাকা আমাদের ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, তাই না? অর্থাৎ আমি আগে বলছিলাম, এর আগের ক্লাসে বলছিলাম যে ভবিষ্যতে কোনো কিছু দেওয়া থাকলে, অর্থাৎ ভবিষ্যতে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ছেলে মেয়ের বিয়ে দিব, নিচে লেখাপড়া করবো, খরচ চালাবো, এগুলো যদি ভবিষ্যতে কোনো খরচ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে এফডি সমান ৩৫ লক্ষ টাকা, তাই না? আমরা ৩৫ লক্ষ টাকা এখানে লিখতে পারি, ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। তারপর বলা আছে যে ইউর ফাদার ইজ প্ল্যানিং টু অ্যাকোমোডেটেড, আমার বাবা পরিকল্পনা করতেছে অ্যাকোমোডেট মানে জমা করা, দ্য ফান্ড বাই ডিপোজিটিং ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন এ ব্যাংক, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি, সমান পরিমাণ টাকা প্রতি বছর বছর জমা রাখবে। ব্যাংক যদি 13% ইন্টারেস্ট দেয় তাহলে আমরা বলতে পারি এখানে ইন্টারেস্ট রেট হলো 13%, তাহলে আর এর মান হবে আমাদের 13%, মানে 0.13, ঠিক আছে? লিখতে পারি। তারপর বলছে আমাদের এখানে হাউ মাচ শুড ইউর ফাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক, অ্যাজিউম দ্য ডিপোজিট শুড বি মেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে প্রতি বছরের শুরুতে, অফ দ্য পিরিয়ড, পিরিয়ড বলতে এখানে ইয়ার বোঝানো হয়, মানে প্রতি হিসাবকালের শুরুতে কি হয়, টাকার পরিমাণটা জমা দিবে। যেহেতু এখানে প্রতি বছর শুরুতে বলা আছে তারপরে সূত্রের শেষে কি করতে হবে, 1+r গুণ করতে হবে, তাই না? কারণ আমরা জানি যে প্রতি বছর শুরুতে যদি কিস্তি দেয় তাহলে 1+r গুণ করতে হয় সূত্রের শেষে, আর যদি প্রতি বছর শেষে হয় তাহলে কিন্তু 1+r গুণ করতে হয় না। If the deposit is made at the end of the period when the work with the amount of deposit, আমরা এখানে দুইভাবে করতে বলছে, এটা হলো বছর শুরুতে, একটা কি বছরের শেষে। তাহলে আমাদের এখানে এর মান হবে 7 ইয়ার্স, আর এর মান কিন্তু আমাদের বের করতে বলছে, বলছে যে কিস্তি পরিমাণ বের করতে, হোয়াট ইজ উইল বি দ্য অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, মানে কিস্তি পরিমাণ বের করতে বলছি, ইকুয়াল ইনস্টলমেন্ট। তাহলে আমরা জানি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকে আমরা তার সাথে ব্যবহার করি, তাই না? যেহেতু এখানে এর মান বের করতে বলছে যে ইকুয়াল ইনস্টলমেন্ট বা বিগিনিং অফ ইচ ইয়ার বা ইচ পিরিয়ড, প্রতি বছরের বা প্রতি হিসাবকালের কিস্তি পরিমাণ কত সেটা আমাদের বের করতে বলছে। আর কিস্তি পরিমাণকে আমরা সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করি। যেহেতু আমাদের ফিউচার ভ্যালু মান দেওয়া আছে তাহলে আমাদের ফিউচার ভ্যালুর সাথে ব্যবহার করতে হবে। কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকে তার সাথে ব্যবহার করতে হয়। তাহলে আমরা উই নো দ্যাট দিয়ে ফিউচার ভ্যালু সূত্র হবে এ সেকেন্ড ব্র্যাকেট 1+r পাওয়ার হলো n-1 সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আর এখানে কি হবে, আর হবে। এটা কিন্তু আমাদের কিস্তি সূত্র। সবাই লক্ষ্য করো, এখানে যে মান দেওয়া আছে এখানে কি বলছে 1+r গুণ করতে হবে, কারণ প্রথম টুকু বলছে হচ্ছে বিগিনিং, এখানে দুইভাবে করতে বলছে, এটা বিগিনিং এবং এন্ডিং দুইটাই করতে বলছে। প্রথমে বলছে বিগিনিং কত হবে এবং এন্ডিং কত হবে। ইফ দ্য ডিপোজিট ইজ মেড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড when the what will be the amount of deposit, তার মানে এখানে দুইভাবে করতে বলছে, শুরুতে করতে বলছে, শেষে করতে বলছে। যেহেতু প্রথমে বলছে শুরুতে ডিপোজিটের মান পরিমাণ করতে হয় সেটা আমাদের বের করতে বলছে, তাহলে এখানে সূত্র শেষে কি হবে, 1+r গুণ করতে হবে। এখন আমাদের এখানে যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসাবো। এখানে এবি মান দেওয়া আছে ৩৫ লক্ষ টাকা, এখানে বসালাম, ঠিক আছে? আর এর মান যেভাবে সেভাবে থাকবে। তাহলে আমাদের এখানে 1+r এর মান দেওয়া আছে 0.13, পাওয়ার হলো আমাদের n এর মান দেওয়া আছে আমাদের কত 7 -1 সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে 1.3 দেওয়া আছে। তারপর আমাদের কি করতে হবে, যে 1+1.3, ঠিক আছে? এখন আমাদের এখানে ৩৫ লক্ষ টাকা যেভাবে আছে ওইভাবে বসবে, আর এর মান এখানে যেভাবে এই সম্পূর্ণ মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এই মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা আগের অনেক ক্লাসে দেখেছি, সমস্যা নাই, আমি এখনো দেখে দিচ্ছি। এখানে যেভাবে আছে সেভাবে আমরা ক্যালকুলেটর উঠাবো। প্রথমে ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে 1+0.13, তারপরে ব্র্যাকেট, পাওয়ার দেওয়া আছে আমাদের 7, তারপরে কি -1, এই যে -1 দিলাম,
এখানে যে মানটা বের হয়েছে এই মানটা কিন্তু আমাদের এই যে উপরে যে ক্যালকুলেশনটা সেটার মান কিন্তু আমাদের এটা, ঠিক আছে। এটাকে আমরা কি করতে হবে 0.13 দ্বারা ভাগ করতে হবে। ধরো ভাগ 0.13 এতে ভাগ করলাম, ভাগ করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। তার মানে এই সম্পূর্ণ মানটা কিন্তু আমাদের এইটা, ঠিক আছে। এখন এই টাকার সাথে আমরা কি করবো, এটা গুণ করব, আর এদের যোগ করলে আমাদের কি আসবে 1.13 আসবে। এই জিরো পরিবর্তে এখানে এক দিয়ে দিবে, তাহলে কি হবে 1.13 আসবে। এখন যদি এর সাথে যদি 1.13 গুণ দেই তাহলে আমাদের মান বের হবে এই সম্পূর্ণ। তার মানে এখন কিন্তু আমাদের এই সম্পূর্ণ এটা সহ এই সম্পূর্ণ মানটা কিন্তু আমাদের এইটা, ঠিক আছে। এখন এই মানটা আমরা এখানে বসাবো। এর মধ্যে আছে 11.75726302, মানে এই সম্পূর্ণ মানটা এই যে এছাড়া মানে এই সম্পূর্ণ মানের ক্যালকুলেশন কিন্তু আমাদের এইটুকু, যেটা আমরা সাইন্টিফিক করলাম, ঠিক আছে। তোমরা এখানে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে, ঠিক আছে। এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে। এখন আমাদের যেহেতু আমাদের এ মান বের করতে বলছে, যদি এ সাথে গুণাকার আছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এই সময় এখানে রেখে উপরে হলো 35 লক্ষ টাকা আর নিচে হলো আমাদের এই মানটা 11.7572263002, এতে ভাগ করলে আমাদের যে মানটা বের হবে সেটা কিন্তু অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের অঙ্কের কি রেজাল্ট বের হয়ে যাবে। তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু অঙ্ক পারবা, এটা কঠিন কিছু না। আচ্ছা, এরপর আমাদের বলছে যে এট দ্য বিগিন তো করলাম, আশা করি তোমরা এই বিগিনিং সূত্রটা বুঝতে পারছো। এরপর আমাদের বলছে যদি এন্ডিং দেওয়া হয়, ইফ দ্য ডিপোজিট ইজ মেড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যদি বছরের শেষে দেওয়া হয় জমা তাহলে কি হবে, তাহলে শেষে দেওয়া হলো সেম কাজ সেম মান সবকিছু সেম থাকবে, শুধু যে ওয়ান প্লাস আর এটা কোনো হবে না, ঠিক আছে। মানে এটা ছাড়া আমাদের করতে হবে, যেহেতু এটা ছাড়া করবো তার মানে শুধু এতটুকু ক্যালকুলেশন করে এখানে যে মানটা বের হবে সেই মান এটা ভাগ করলেই অঙ্কটা হয়ে যাবে। আসলে তোমরা বুঝতে পারছো, শুধু ওয়ান প্লাস আর গুণ হবে না যদি কিস্তি টাকা প্রতি বছরের শেষে জমা দেওয়া হয়। আশা করি তোমরা এই 21 নম্বরটা বুঝতে পারছো। 21 নম্বর, তারপর 22 নম্বর বলছে টু ইউর ইয়ঙ্গার সিস্টার, তুমি তোমার ছোট বোনকে মানে কথা দিলা টু প্রেজেন্ট এ কম্পিউটার আফটার দ্য গ্রাজুয়েশন এট দ্য এন্ড অফ 5 ইয়ার্স ফ্রম নাও, মানে এখন থেকে 5 বছর পরে যখন তোমার ছোট বোন গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন তাকে একটা গিফট দিবা, মানে প্রেজেন্ট মানে উপহার দিবা, একটা কম্পিউটার উপহার দিবা। দ্য কম্পিউটার উইল কস্ট টাকা 80,000 টাকা এট দ্যাট টাইম, সেই সময় আমাদের কম্পিউটার দাম হবে 80,000 টাকা। তার মানে আমরা বলতে পারি যে 5 বছর পরে যখন গ্রাজুয়েশন কমপ্লিট শেষ হবে তখন আমি আমার ছোট বোনকে একটি 80,000 টাকা দিয়ে কম্পিউটার কিনে দিব, একটি কম্পিউটার উপহার দিব, তখন আমাদের কম্পিউটার দাম হবে 80,000 টাকা। তার মানে 5 বছর পরে কম্পিউটার দাম হবে 80,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই 80,000 টাকা অবশ্যই ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে হাউ মাচ শুড ইউ ডিপোজিট এট দ্য বিগিনিং অফ এভরি মান্থ ডিউরিং দ্য নেক্সট 5 ইয়ার্স ইফ ইন্টারেস্ট রেট ইজ 15% পার ইয়ার। তার মানে এখানে বলছে যে প্রতি মাসের শুরুতে কিস্তি পরিমাণটা কত হবে যদি কিস্তি টাকাটা আমরা প্রতি মাসের শুরুতে দেই। তার মানে সেম এই অঙ্কটাই আমরা এখানে কি করবো, ফিউচার ভ্যালু যে মান দেওয়া আছে কারণ আমরা 5 বছর পর এটা কম্পিউটার কিনে দিব, সেই সময় কম্পিউটার দাম হবে 80,000 টাকা। তার মানে অবশ্যই আমাদের ফিউচার ভ্যালু মান দেওয়া আছে 80,000 টাকা। আর এখানে এম এর মান ব্যবহার করতে হবে, এম এর মান হবে আমাদের 12 হবে, কারণ মান্থলি বলছে এখানে মান্থলি ডিপোজিট। তাহলে এখানে আর এর মান আমাদের কত, আর এর মান দেওয়া আছে আমাদের 15%, তাই না। তাহলে এখানে 0.15 কে 12 দিয়ে ভাগ করতে হবে। আমরা ভাগ কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ভাগ এত 0.15 কে আমরা 12 দিয়ে ভাগ করি আমাদের মান আসবে কত, একটু লিখি। 0.15 ভাগ হলো 12, তারপর আসবে আমাদের 0.0125, এই মানটা আসবে। তোমরা ক্যালকুলেট করতে দেখো এই মানটা আসবে, ঠিক আছে। আর এখানে বলছে আমাদের 5 ইয়ার্স 5 বছর, তাহলে এখানে আমাদের এন এর মানটা হবে 5 দিয়ে 12 গুণ দিব, তাহলে 5 12 60 হবে। আর এর মানটা আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দা মান্থলি ডিপোজিট, মান্থলি ডিপোজিটের পরিমাণ বের করতে বলছে যদি কিস্তিটা কি হয় বছরের শুরুতে হয়। সেম আমরা এই ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করব, কেননা কারণ অঙ্কের ফিউচার ভ্যালু মান দেওয়া আছে আর কিস্তির অঙ্ক, আর কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকে তার সূত্র ব্যবহার করতে হয়। যেহেতু ফিউচার ভ্যালু মান দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের ফিউচার ভ্যালু বসাবো 80,000 টাকা, ঠিক আছে। আর এর মান যে ব্যবস্থা থাকবে এখানে 1 প্লাস আর এর মান দেওয়া আছে কত 0.0125, যেটা আমরা ভাগ করে বের করছিলাম এই যে 0.0125, আর এই যে এর মান দেবো 60, এই মানটা আমরা এখানে বসে দিব, পাওয়ার হবে 60 মাইনাস হবে 1, তার মানে এখানে 0.0125। এখন আমরা সবাই এখানে 1 প্লাস আর গুণ করতে হবে, কেননা এটা কিন্তু প্রতি বছরের শুরুতে জমা দিছে মানে বিগিনিং। সবাই একটু ডাক পড়লেই বুঝতে পারবে, লেখা আছে যে হাউ মাচ শুড ইউ ডিপোজিট, হাউ মাচ শুড ইউ ডিপোজিট, তোমার জমা পরিমাণ টাকা কত হবে এট দ্য বিগিনিং অফ এভরি মান্থ, এট দ্য বিগিনিং অফ এভরি মান্থ মানে কি প্রতি মাসের শুরুতে তোমার জমা টাকা পরিমাণ কত হবে, তোমার কিস্তি পরিমাণ কত হবে সেটা তোমাকে বের করতে বলছে।
যেহেতু বলছে এট দ্য বিগিনিং অফ এভরি মান্থ, প্রতি মাসের শুরুতে, তার মানে আমাদের এখানে কি 1 প্লাস আর গুণ করতে হবে। তাহলে 1 প্লাস আর যদি গুণ করি 0.0125, তাই না? আর এর মান এখন এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে আমাদের মানটা বের করতে হবে। তাহলে 80,000 টাকা এভাবে থাকবে, ঠিক আছে? তাহলে এর মানটা বের করবো। আর এইটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে দিলাম। এই সম্পূর্ণ মানটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমাদের এখানে একটা মান বের হবে, তাই না? এখন আমাদের কি করতে হবে, এর মানটা এখানে রেখে উপরে 80,000 আর নিচে এখানে যে মানটা বের হবে সেই মানটা এখানে লিখে ভাগ করে দিলেই আমাদের কিন্তু এই এর মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কয়েকবার প্র্যাকটিস করবো, হয়ে যাবে, কঠিন কিছু না। আচ্ছা, এরপর আমাদের ইউ ওয়ান্ট টু বাই এ কার আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, একই অঙ্ক। অর্থাৎ আমরা 22টা বড় অঙ্ক যদি বুঝতে পারি, 23টা বড় অঙ্ক কিন্তু একই অঙ্ক, 21, 22, 23 এগুলো কিন্তু একই অঙ্ক, সেম অঙ্ক। ইউ ওয়ান্ট টু কার, তুমি একটা গাড়ি কিনতে চাও আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে একটা গাড়ি কিনতে চাও। তার মানে এখন কিন্তু গাড়ি কিনবে না, কিংবা কবে, 5 বছর পরে। একটু বোঝার চেষ্টা করো সবাই। আমি 5 বছর পরে একটা গাড়ি কিনবো, দ্য কার উইল কস্ট দ্যাট, টাকা 3 লাখ, তখন গাড়ির দাম হবে 3 লাখ টাকা। মানে 5 বছর পরে যে গাড়ি কিনবো তখন কিন্তু আমাদের 3 লাখ টাকা খরচ হবে, কারণ 5 বছর পরে গাড়ির দাম দেওয়া আছে। তাহলে 3 লাখ টাকা অবশ্যই বলতে পারি ফিউচার বলে মান দেওয়া আছে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? মানে সন্দেহ করলে ভুল হবে। তাহলে এই 3 লাখ টাকা কিন্তু আমাদের অবশ্যই গাড়ির দাম। যেহেতু আমরা ভবিষ্যতে গাড়ি কিনবো, যে ইউ ওয়ান্ট টু বাই এ কার আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে, দেয়ার ইজ এ কাহিনী, এটা কিন্তু মেন কথা। দ্য কার উইল কস্ট, গাড়ির দাম হবে, ফিউচার টেন্স, আমরা জানি শ্যাল উইল ব্যবহার হয় ফিউচার টেন্সে। দ্য কার উইল কস্ট টাকা 3 লাখ, ভবিষ্যতে 3 লাখ টাকা খরচ হবে, তার মানে অবশ্যই ফিউচার মান দেওয়া আছে, এটাই চূড়ান্ত কথা। ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি, তোমার একটা সুযোগ আছে, টু ডিপোজিট ইন ডিবিএস, আমাদের ব্যাংকের নাম জানা দরকার নাই, কোনো কিছু জানা দরকার নাই, ঠিক আছে? তারপর ধরে নেবে যে কোনো একটা ব্যাংকে আমি টাকা জমা রাখছি at 8% ইন্টারেস্ট পার বাই মান্থ ইনস্টলমেন্ট। হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তোমার মাসিক কিস্তি পরিমাণ কত? তার মানে এখানে 12, এম এর মান কিন্তু 12 আসবে, যেটা করে মান্থলি বলছে। যদি মান্থলি না বলতো, অর্থাৎ যদি অ্যানুয়ালি বলতো তাহলে কিন্তু এখানে এম এর মান আসতো না। যদি কোয়ার্টারলি বলতো তাহলে এম এর মান 4 হইতো। যদি বাই মান্থলি বলতো তাহলে এম এর মান কিন্তু 6 আসতো। যদি মান্থলি বলতো তাহলে এম এর মান 12, যেহেতু এখানে মান্থলি বলছে তাহলে এম এর মান 12 হবে, ঠিক আছে? এখন আর এর মানকে 12 দ্বারা ভাগ করবা এবং এর মানকে 12 দ্বারা গুণ করবা। আর এখানে কিন্তু কিস্তিটাকে বছর শুরুতে বা শেষে কোনো কিছু বলা নাই, তার মানে ধরে নিতে হবে যে বছরের শেষে জমা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের আর এর মান ছিল কত, 8%। তাহলে 8% বলতে বোঝানো হয় 0.08, এই 0.08 কে আমি 12 দিয়ে ভাগ করব। আর এখানে এন এর মান ছিল আমাদের 5 বছর, তাই না? কারণ 5 বছর পর গাড়ি কিনবো, হ্যাঁ। এই 5 কে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করব। এখন এটাতে ভাগ করার পর যে মানটা বের হবে আর এতে গুণ করার পর যে মানটা বের হবে 60 বের হবে। এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে আমাদের এর মানটা বের হতে হবে, ঠিক আছে? আর এখানে আমাদের 3 লাখ টাকা বসাতে হবে, অর্থাৎ ক্যালকুলেশন করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? সেম আগের মতোই। অর্থাৎ আমরা যদি 22 নম্বর অঙ্কটা বুঝতে পারি তাহলে 23 নম্বর অঙ্কটাও বুঝতে পারবো। 22, 23 এবং 24 নম্বর অঙ্ক কিন্তু সেম অঙ্ক, এগুলো কোনো পার্থক্য নাই, ঠিক আছে? সর্বশেষ 25 নম্বর অঙ্কে বলছে, সাপোজ দ্যাট, মনে করো যে ইউ আর প্ল্যানিং টু ডিপোজিট টাকা 16,000 ইন এ ব্যাংক ইন দ্য বিগিনিং অফ এভরি ইয়ার ফর নেক্সট 4 ইয়ার্স। আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, এখানে বলছে যে ইউ আর এ প্ল্যানিং, তুমি পরিকল্পনা করতেছো, টু ডিপোজিট টাকা 16,000 ইন এ ব্যাংক, একটা ব্যাংকে 16,000 টাকা জমা করার জন্য, ইন দ্য বিগিনিং অফ এভরি ইয়ার, মানে প্রতি বছরের শুরুতে, নেক্সট 4 ইয়ার্স মানে পরবর্তী 4 বছরের জন্য। তার মানে আমি পরবর্তী 4 বছরের জন্য প্রতি বছর শুরুতে 16,000 টাকা করে জমা রাখবো। মানে আজকে 16,000, এক বছর পরে 16,000, তারপরে বছর 16,000, তারপরে বছর 16,000, তারপরে বছর 16,000, এভাবে প্রতি বছর 16,000 টাকা জমা রাখবো বছরের শুরুতে। 4 বছর পর আমাদের টাকা কত হবে সেটা বের করতে বলছে। যেহেতু 16,000 টাকা প্রতি বছর বছর জমা রাখবো, তার মানে এই 16,000 টাকা কিন্তু আমাদের এর মান দেওয়া আছে, অর্থাৎ কিস্তির পরিমাণ দেওয়া আছে। তার মানে আমরা ধরতে পারি যে এই 16,000 টাকা কিন্তু আমাদের কিস্তির পরিমাণ, তাই না? তাহলে আমরা প্রথমে লিখবো যে এ সমান 16,000 টাকা, অর্থাৎ এ দ্বারা বোঝানো হয় কিস্তির পরিমাণ। যে পরিমাণ টাকা প্রতি বছর বছর বা প্রতি মাসে মাসে জমা করব বা পাবো সেটা কিন্তু আমাদের এর মান। এ দ্বারা বোঝানো হয় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তির পরিমাণ। তাহলে এখানে কিস্তির পরিমাণ দেওয়া আছে 16,000 টাকা, আর এন এর মান দেওয়া আছে 4 বছর, আর আমাদের ইন্টারেস্ট দেওয়া হলো 10%। আর এখানে কিন্তু আমাদের মান্থলি কোয়ার্টারলি কোনো কিছু লেখা নাই, তার মানে এম এর মান ব্যবহার হবে না, বছরে একবার করছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আর এর মান হবে আমাদের, আর এন এর মান হবে কত, 4 বছর, 4 হবে। আর আর এর মান হবে আমাদের এখানে 10%, মানে 10% বলতে 110। আর এই বির মান কিন্তু আমাদের বের করতে বলছে এখানে, হোয়াট, এখানে বলে দিয়েছে, সবাই লক্ষ্য করো।
যে হাউ মাচ উইল বি অ্যাকুমুলেটেড ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স, মানে 4 বছর শেষে, এট দ্য এন্ড অফ 4 ইয়ার্স মানে কি 4 বছরের শেষে বা 4 বছর পরে আমাদের কত টাকা হবে সেটা আমাদের বের করতে বলছে। তার মানে আমি যদি প্রতি বছর 16,000 টাকা জমা দেই, তাহলে 4 বছর পরে আমাদের সুদ আসলে মোট কত টাকা হবে সেটা কিন্তু আমাদের এখানে বের করতে বলছে। সেম আমাদের যেহেতু আমাদের ফিউচার ভ্যালু বের করতে বলছে, আর যেহেতু এটা কিস্তির অঙ্ক, তাহলে অবশ্যই আমাদের ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করব। তাহলে আমাদের ফিউচার ভ্যালু এখানে এর মান দেওয়া আছে, তাই না? তাহলে 16,000 টাকা বসাবো। তারপরে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর এর মান দেওয়া আছে কত 110, আর এর মান দেওয়া আছে আমাদের 4 মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট নিচে কত 1 0। এখন আমাদের এই মানটা কিভাবে করতে সবাই জানে, এই মানের সাথে 16,000 গুণ দিবা, গুণ করে দিলেই আমরা কিন্তু এই ফিউচার ভ্যালু মানটা মানে বের হয়ে যাবে। এই সম্পূর্ণ ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের কয়েকটা অঙ্কের মধ্যে সম্পূর্ণ দেখে দিয়েছি ক্যালকুলেশন মেশিনে। এই সম্পূর্ণ মানটা বের করে তার সাথে 16,000 গুণ দিবা, গুণ দিলে কিন্তু আমাদের এই এবির মানটা বের হয়ে যাবে। এটা কিন্তু অঙ্কের রেজাল্ট হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? অঙ্ক কঠিন কিছু না। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।